আমি শুরুতেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মঠবাড়িয়া উপজেলা ইসলামী আন্দোলনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এমন চমৎকার একটি সম্মেলন উপহার দেওয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন মঠবাড়িয়ার বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিট থেকে আমাদের যে সমস্ত নেতা কর্মীগণ আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। এই সম্মেলনকে সফল করে তোলার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন। আপনারা যেহেতু সচেতন রাজনৈতিক পর্যবেক্ষক, একটা রাজনৈতিক দলের সাথে আপনারা সম্পৃক্ত আছেন এবং সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনার পরিস্থিতি লক্ষ্য করছেন। দেশ এখন একটা সংকট আলোচনা করছে। আমরা ভয়ঙ্কর একটি ভয়ঙ্কর ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়ে একটি অন্তর্বর্তীকালীন অবস্থায় রয়েছে। বিগত 16 বছর আমরা একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জের কবলে ছিলাম। আমরা অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা ফেসিবাদ মুক্ত করেছি। ফেসিবাদকে আমরা দেশ থেকে উদ্ধার করেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি না। আগামী বাংলাদেশ কেমন চলবে, আগামী দিন কেমন চলবে, এটা নিয়ে আমাদের মধ্যে এখনো সংশয় আছে। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে এই অভ্যুত্থান করেছিলাম, জুলাই বিপ্লব সংগঠন করেছিলাম, যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেই আকাঙ্ক্ষার সামনে বাস্তবায়ন হবে কিনা এই বিষয়টা এখন আমরা নিশ্চিত নই। কারণ আমরা দেখেছি বিগত 54 বছর যারা রাষ্ট্র শাসন করেছে, স্বাধীনতার পর থেকে নিয়ে বিগত 54 বছর যারা দেশ শাসন করেছে, তারা কেউই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না। তারা কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা কেউই প্রকৃত পক্ষে জনগণের মুক্তি এবং জনগণকে শান্তি দিতে পারে নাই। যারা ক্ষমতায় ছিল আমরা লক্ষ্য করেছি, তাদের প্রধান কাজ ছিল লুটপাট করা। কিভাবে জনগণের সম্পদ লুটপাট করা যায়, কিভাবে রাষ্ট্রের সম্পদ লুটপাট করা যায়, এটাই ছিল তাদের প্রধান লক্ষ্য। আর এই প্রধান লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে দিয়েছে। যারাই এই লুটপাটের প্রতিবাদ করেছে, অপকর্মের প্রতিবাদ করেছে, তাদের উপরে নির্যাতন চালানো
এবং ওই সরকারগুলো আমরা দেখেছি তারা কোন সরকারি আসলে তাদের বিরোধী মতকে সহ্য করতে পারে না। কোন সরকারি মানুষের মৌলিক অধিকার ফিরে দিতে পারে না। সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হলো বিগত 54 বছরে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কোন সরকারি প্রতিষ্ঠা করে নাই। কোন সরকার আমাদের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না। এই জন্য এই জুলাই বিপ্লবের একটা প্রধান স্লোগান ছিল রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্র সংস্কার করা। ঠিক না? এই জন্য আমাদের নেতা পীর সাহেব চরমায় তিনি স্পষ্টভাবে বলছেন আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র সংস্কার হতে হবে। সংস্কার সম্পন্ন হওয়ার পরেই জাতীয় নির্বাচন হতে হবে, যাতে এই বিগত দিনে বিগত 54 বছরের যে রাষ্ট্র ব্যবস্থা, যে অপরাজনীতি, যে দুর্নীতি এবং যে জিজ্ঞাসা, হিংসা, প্রতিহিংসা, সন্ত্রাস, নৈরাজ্য, এই রাজনীতি যাতে আবার ফিরে না, লুটপাটের রাজনীতি, দখল চাঁদাবাজির রাজনীতি, এটা যাতে আবার নতুন করে ফিরে না আসে এবং কেউ যাতে আবার নতুন স্বৈরাচার সৃষ্টি করতে না পারে, কেউ যাতে আবার নতুন করে আধিপত্যবাদ সৃষ্টি করতে না পারে, কেউ যাতে আবার কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে। এই জন্য আমাদের রাষ্ট্রটাকে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করার পরেই আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হয়। আর হয়তো কি হবে, আগের মতো আবার একটা সরকার আসবে, তারা এসে দুর্নীতি করবে, লুটপাট করবে, মানুষের অধিকার কেড়ে নেবে, আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেবে, ভোটাধিকার কেড়ে নেবে এবং জাতিকে বিভক্ত করবে, সাম্রাজ্যবাদীদের পদগ্রহণ করবে। ঠিক না? এই জন্য আমরা সেই অবস্থা ফিরে যেতে চাই না। আমরা ওদের নোংরা রাজনীতি ফিরে যেতে চাই না। আমরা চাই দেশ এগিয়ে যাবে, এখানে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে, এখানে মানুষ শান্তিতে থাকবে, একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হবে, সকলে তাদের রাজনৈতিক অধিকার ভোগ করবে, এখানে বেকারদের কর্মসংস্থান হবে, মানুষের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছে সকল ক্ষেত্রে বৈষম্য বিরূপ হবে। যে বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র সমাজ দিয়েছে, বৈষম্য মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এটা তখনই হবে যখন এই অন্তর্বর্তীকালী এই সরকার প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করার পরে জাতীয় নির্বাচন হয়। আর হয়তো কি হবে, অতীতে যেমন যা হয়েছে নতুন করে কারা আসবে। আজকে আমরা কি দেখতে পাই, অতীতে তারা 2-3 বার ক্ষমতায় ছিল, এখন আমরা তারা ক্ষমতায় বসার গেছে। তো তারা নতুন আমাদের অতীতে তারা আমাদেরকে শাসন করে না, তাদের শাসন আমরা দেখি নাই, তাদের রাজনীতি আমরা দেখি নাই, তাদের অর্থনীতি আমরা দেখি নাই, তারা কি করতে পারে আমরা দেখেছি। এখন দেখছি তারা সামনে ক্ষমতায় দিয়ে কি করবে তারা এখনো দেখিয়ে দিচ্ছে। তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? বিগত ৫৪ বছর ঘুরে ফিরে ৩টি রাজনৈতিক দলের শাসন করেছে। 2টি দল মানুষের দুনিয়া নিয়ে বিদায় নিয়েছে, একটা হলো জাতীয় পার্টি আর একটা আওয়ামী লীগ। ঠিক না? আওয়ামী লীগ এমন ভাবে দেশ থেকে পালিয়েছে যে তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে পারে না। একটা রাজনৈতিক দল যারা দাবি করে তারা স্বাধীনতাকে নেতৃত্ব দিয়েছিল, এমন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে তারা যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের নেতা হয়ে থাকে তাদেরকে দেশ থেকে ভারত হবে না। তারা যদি দেশকে ভালোবাসে থাকে, যদি জনগণের রাজনীতি করে থাকে
জনগণের কল্যাণের জন্য যদি তারা রাজনীতি করে থাকে তাহলে তাদেরকে দেশ থেকে পাওয়া কেন? তাহলে বুঝা গেল তারা দেশের জনগণের জন্য রাজনীতি করে নাই, দেশের কল্যাণের রাজনীতি করে নাই, তারা দেশকে ধ্বংস করার জন্য রাজনীতি করছে, জনগণের অকল্যাণের জন্য রাজনীতি করেছে। এই জন্য তারা এ দেশে থাকাটাকে নিরাপদ মনে করে নাই। তারা যে দেশকে ভালোবাসত, যেই দেশের কল্যাণে তারা রাজনীতি করত, তারা সেই দেশে পালিয়ে গেছে। তাদের ভালোবাসার দেশে তারা পালিয়ে গেছে। ঠিক না? তারা সবসময় আমাদেরকে বলতো, আমরা যারা ইসলামের কথা বলি, আমরা যারা উন্নতি লেবাস করি, আমাদেরকে বলতো পাকিস্তানের বাবা। ঠিক না? আচ্ছা বলেন দেখি, 1971 পর থেকে এই পর্যন্ত কোন ইসলামপন্থী কোন মানুষ, ইসলামপন্থী কোন নেতা পাকিস্তানে পালিয়ে গেছে? আমরা তো এই দেশে আছি। ছোট নির্যাতনের পরও 71 পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছি আমরা ইসলামপন্থীরা। এদেশে আলেম ওলামা নির্যাতনের শিকার হয়েছে, জাহান্নামের শিকার হয়েছে, এমনকি ফাঁসি কাটাতে পর্যন্ত হয়েছে। ঠিক না? কিন্তু একজন ইসলামপন্থী নেতা পাকিস্তানে পালিয়ে যায় না। আর তোমরা কি করেছো? তোমরা কি করেছো? তোমরা তো ভারতে পালিয়ে গেছো। তাহলে যারা বিদেশের দালাল, যারা বিদেশে পালিয়ে গেছে, ভারতে পালিয়ে গেছে, আমরা তোমাদেরকে সন্দেহ করতাম। এখন তোমরা নিজেরাই প্রমাণ দিয়েছ তোমরা ভারতের দালাল। ভারতের বিদেশি দালালদের তো এই স্বাধীন দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এই দেশে রাজনীতি করতে তাই যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের কল্যাণ যারা চায়, মানুষের কল্যাণ যারা চায়, যারা হেলিকপ্টার দিয়ে মানুষ খুন করে, মানুষকে পুড়িয়ে মারে, হত্যা করার পরেও জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে, তারা কোনদিন বাংলাদেশের স্বাধীন দেশে রাজনীতি করার অধিকার তারা পেতে পারে না। আজকে এই আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি শুধু দেশটাকে ধ্বংস করে যায় না, আওয়ামী লীগের মতো একটা দলকেও ধ্বংস করে গেছে। আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, তাদের অন্তরে এখনো আওয়ামী লীগের ভালোবাসা আছে। আপনাদেরকে অসহায় রেখে, নিরাপত্তাহীন অবস্থায় রেখে আপনাদের নেতা নেত্রীরা কিন্তু তারা সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে। বিভিন্ন দেশে গিয়ে তারা মৌল চাকরি করছে। ঠিক না? আর আপনারা বিভিন্ন রকম পেরেশানিতে আছেন। মানুষের কাছে প্রকাশ করতে পারছেন না, মুখ দেখাতে পারছেন না। এই কলঙ্কের দায় দায়িত্ব আপনাদের গ্রামে চাপিয়ে দিয়ে তারা দেশ ফেলেছে, আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। অতএব এই সংগঠন থেকে তওবা করে পরিশুদ্ধ হয়ে আপনাদের ঘটনার জন্য নতুন রাজনীতি আপনারা ফিরে আসুন। দেশ গড়ার রাজনীতি ফিরে আসুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের জন্য উন্মুক্ত। যারা কোনো অন্যায় করেন নাই, যারা মানুষের উপর নির্যাতন করেন নাই, যারা সম্পদ লুটপাট করেন নাই, আওয়ামী লীগের রাজনীতি করেছে ভদ্র মানুষ, সে সমস্ত ভদ্র মানুষের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জনতা উন্মুক্ত। আপনারা আসুন, আমরা দেশটাকে গড়ে তুলি। আর যারা আগামী দিনে আবার ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অথচ বিগত দিনের চরিত্র পরিবর্তন করেন না, লুটপাটের চরিত্র পরিবর্তন করেন না, চাঁদাবাজির চরিত্র পরিবর্তন করেন না, দখলদারির চরিত্র পরিবর্তন করেন না, মানুষকে হয়রানির চরিত্র পরিবর্তন করেন না, আপনাদেরকে বলে দিয়ে যান, বাংলাদেশের মানুষ আগামীতে কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ এবং কোন লুটেরাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। আমরা ভালো মানুষকে ক্ষমতা নিতে চাই,
দেশপ্রেমিক মানুষকে, যারা দেশের জন্য নিরাপদ, মানুষের জন্য নিরাপদ, সকল মানুষের জন্য যারা নিরাপদ, আমরা এমন শক্তিকে ক্ষমতা দিতে চাই। এই জন্য আমাদের নেতা বিষয়টা অন্যায় বলেছেন, অতীতে আমরা অনেক দেখেছি। এইটা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সকল ইসলামী শক্তি আমরা নির্বাচনের একটা বাক্স বাড়াতে চাই। এই হুজুর কি খারাপ কথা বলছে? অতীতে আমরা দেখেছি ইসলামী শক্তিকে নানাভাবে ব্যবহার করা হয়েছে, আমরা আর ব্যবহারিত হতে চাই না। আমরা কোন স্বৈরাচার, দুর্নীতিবাজ এবং কোন অপশক্তিকে ক্ষমতায় নেওয়ার হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করতে চাই না। অতএব আমি সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যারা মানুষের কল্যাণ চায়, দেশের কল্যাণ চায়, যারা কল্যাণের রাজনীতি, গঠনমূলক রাজনীতি যারা করতে চায়, আমরা যে সকল ঐক্যবদ্ধ হই, দুর্নীতিবাজ তারা কোনদিন ক্ষমতায় যেতে পারবে না, লুটেরা কোনদিন ক্ষমতায় যেতে পারবে না, চাঁদাবাজরা কোনদিন ক্ষমতায় যেতে পারবে না। ভালো মানুষের আগামীতে ক্ষমতায় যাবে এবং আগামীতে ইসলামী শক্তি দেশ শাসন করবে। অতীতে যারা দেশ শাসন করেছে তাদের নতুন কিছু বলার নাই, নতুন করে কিছু বলার নাই। এবার বলবে যারা মানুষের জন্য রাজনীতি করে, তারা মানুষের জন্য পরিকল্পনা দিবে, নতুন কাজ করার জন্য পরিকল্পনা দিবে। আমরা জন আকাঙ্ক্ষা পূরণের জন্য, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, মানুষের উপযোগী দেশ গড়ে তোলার জন্য আমরা আগামী সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে এই মঠবাড়ি এলাকাকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। এবং আজকে আমি মঠবাড়িয়া জেলা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কমিটি ছিল, সেই কমিটির জায়গা নতুন করে নাম আলোচনা করছে। সভাপতি মাওলানা জিয়াউর রহমান, সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জালাল হোসেন। আলহামদুলিল্লাহ, এদের নেতৃত্বে আলহামদুলিল্লাহ এই আহ্বায়ক কমিটি চমৎকার কাজ করেছে। আপনারা রিপোর্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ এরা ভালো কাজ করেছে। কি বলেন আপনারা? আমাদের যে পূর্ণাঙ্গ কমিটি আছে, আলহামদুলিল্লাহ তারা আরো ভালো কাজ করবে ইনশাআল্লাহ। আমি এই তিনজন মিলে বাকি পূর্ণাঙ্গ কমিটি করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই দিনের নাম পরিচয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মঠবাড়িয়া উপজেলা শাখার দায়িত্বশীল নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য আন্দোলনের নীতিমালা অনিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব। আমার উপর অর্পিত দায়িত্ব আমার যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে সেবা করার তৌফিক দিন। আমিন। শোনেন না, একটা জরুরি কথা, জরুরি